সকালে আসছি 3 ঘন্টা হয়েছে, অনেক বাজে অবস্থায়। খুব অস্বাভাবিক জীবনযাপনই করছি এই তেলের বিষয়টা নিয়ে। সরবরাহ ঘাটতির কারণে সারা দেশেই জ্বালানি তেলের সংকট, পাম্পগুলোয় লম্বা লাইন। পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে বসেছে মন্ত্রিসভা। রাজধানীর নির্মাণাধীন বিআরটি প্রকল্প এলাকা যেন মাদকসেবী ছিনতাইকারীদের আস্তানা। কয়েক দফা চিঠি দেওয়া হলেও কম জনবলের দোহাই পুলিশের। একা তো পুলিশ আসলে সত্যিকার অর্থেই আমরা এটা করতে পারবো না। হ্যাঁ, জনগণ যদি আমাদেরকে সহায়তা না করে, রাজনৈতিক নেতৃবৃন্দ যদি আমাদের কাজে এগিয়ে না আসে। এই ধরনের অভিযোগ আমরাও পেয়েছি, বাট যেহেতু এই বিষয়টা আমাদের না, আমরা মানে আমাদের এন্ডে যেটা করার আমরা প্রজেক্ট অফিসকে জানিয়েছি যে এইটা হচ্ছে। এআই দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব। মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনের সম্মেলনে ডাক্তার জুবাইদা রহমান। Our government is equipping both teachers and students with the tools they need to thrive in a digital age. ইরান ও লেবাননে অব্যাহত যৌথ বাহিনীর হামলা। মঙ্গলবারই দুদেশে ৪৫ জনের প্রাণহানি। যুদ্ধের জেরে জরুরি জ্বালানি অবস্থা জারি করেছে ফিলিপাইন। আমন্ত্রণ যমুনা নিউজে নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। রাজধানীতে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। বেশিরভাগ পাম্পগুলো বন্ধ থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। যেসব পাম্প খোলা সেগুলোতেও লম্বা লাইন। তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও স্বস্তি মিলছে না। অনেকে রাতভর অবস্থান করেছেন ফিলিং স্টেশনগুলোর সামনে। সামান্য তেল সংগ্রহের আশায় নির্ঘুম রাত কেটেছে, সকালেও সেই চিত্র পাল্টায়নি। চালক ও সাধারণ ভক্তরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে সৃষ্ট এই সংকটে বিপাকে নগর জীবন। পরিবহন থেকে শুরু করে দৈনন্দিন কাজ সবখানেই নেতিবাচক প্রভাব পড়েছে। তারাও মনে করছেন যে একটা সময় ছিল অফিসে যাওয়ার আগে আমি নাস্তা করবো, খাবো, এখন আমার ওইগুলো বাদ। এখন ফার্স্ট চিন্তা থাকবে আমার 1 সপ্তাহ ফুয়েল নিতে হবে আমাকে। বলার আসলে ভাষা নাই। আমরা যারা অফিসগামী আছি আমার জন্য আরও কষ্ট হয়ে যায় জিনিসটা। অফিসে দিকে সবাই ফোন দিচ্ছে, কাজের জন্য যেতে পারতেছি না। আমাদের সময়টা এখানেই ট্রিটমেন্টে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমি প্রথম এরকম একটা ইয়ার মুখোমুখি হলাম। আমি তো মনে করছিলাম ঘন্টাখানেক কত লাগবে, এখন দেখা যাচ্ছে প্রায় 3 ঘন্টার মতো লাগতেছে। পাচ্ছি তো না। গতকালকে আমি সকালে এখানে ঘুরে গেছি, 9:30টার দিকে বলছে শেষ, পাই নাই। সকালে আসছি 3 ঘন্টা হয়েছে, অনেক বাজে অবস্থা। এরকম আর কি গাড়ি চালানো প্রবলেম। যেমনটি জানাচ্ছিলাম, পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহের ঘাটতি এবং সংকট এ বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী শামীম রেজা। তিনি রাজধানীর বিজয় সরণী এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে আছেন। শামীম, ফিলিং স্টেশনগুলোর কি অবস্থা দেখছেন? গ্রাহক আর পাম্প মালিকরা কি বলছেন জানাবেন। হ্যাঁ বৃষ্টি, তেল পাম্পের অবস্থা আসলে গত কয়েকদিনের মতোই। এই মুহূর্তে আসলে যারা এখন তেল পাচ্ছেন, জ্বালানি নিচ্ছেন যারা, তারা এখান থেকে আরও 3 ঘন্টা 3.5 ঘন্টা আগে এসে লাইনে দাঁড়িয়েছিলেন এবং তারাই এই মুহূর্তে আসলে এখন তাদের যে জ্বালানি তেল সেটা নিতে পারছেন। কিন্তু এর বাইরেও আসলে এখনও পর্যন্ত দীর্ঘ লাইনে আসলে প্রাইভেট কার এবং মোটর সাইকেল চালকরা দাঁড়িয়ে আছেন, যে লাইন আসলে মহাখালী পেরিয়ে গেছে বিজয় সরণী থেকে। এবং আমরা এখানে যারা অপেক্ষা করছেন তাদের সাথেও কথা বলছিলাম। যাদের শুরুর দিকে এসে যাদের সাথে কথা বলেছি তারা বলছিলেন যে তারা ভোর থেকে এসেই অপেক্ষা করছিলেন এবং পাম্প থেকে যখন তেল দেওয়া শুরু হয়েছে তখন থেকেই তারা এখানে তেলের লাইনে তার আগে থেকেই দাঁড়িয়েছিলেন আর কি। এবং এখন এই মুহূর্তে আসলে যে দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইনে যারা আছেন তারা সবাই আসলে
জ্বালানি তেল নিতে পারবেন না, কারণ কিছুক্ষণ আগেই পাম্প কর্তৃপক্ষ মাইকিং করে গেছেন যে বেলা 11টার মধ্যেই তাদের যে তেল আছে এখানে পাম্পে যে সঞ্চিত তেল আছে সেটা শেষ হয়ে যাবে এবং এটা আসলে 11টার মধ্যেই শেষ হয়ে যাবে, সেটা আসলে এখানে যারা অপেক্ষারত তাদেরকে তারা অবহিত করেছেন এবং এই বিষয়টি নিয়েও যাতে তারা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না করেন সে বিষয়ে তারা আহ্বান জানিয়েছেন। আর রাজধানীর এখানকার স্বস্তিদায়ক বিষয় হচ্ছে এখানে যারা এসেছেন, যারা আসলে গন্তব্যে পৌঁছাতে পারছেন, তারা তাদের চাহিদা মতো পর্যাপ্ত তেল নিতে পারছেন, মানে যার যার চাহিদা মতো তারা এখান থেকে আসলে তাদের যে জ্বালানি তেল সেটা নিতে পারছেন, কিন্তু রাজধানীর বেশিরভাগ পাম্পেই আসলে প্রত্যাশিত জ্বালানি তেল নিতে পারছেন না চালকরা। বৃষ্টি শুনছিলাম আমরা, ধন্যবাদ শামীম। জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে। সকাল 10টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, জ্বালানি সংকট সমাধান নিয়ে আলোচনা চলছে। চলমান যুদ্ধের কারণে জ্বালানি পরিস্থিতি নিয়ে ঈদের আগেও 2 দফায় বৈঠক হয় মন্ত্রিসভায়, আর সে সময় তেল রেশনিং সহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে। ঈদের পর তেলের পর্যাপ্ত মজুত থাকার পরেও সরবরাহ ঘাটতি আর পাম্পে তেলের সংকট নিয়ে অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে করণীয় আজকের বৈঠকে ঠিক হবে। মঙ্গলবার দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম প্রতি লিটারে 90 টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত জানায় বিইআরসি। সচিবালয় সহকর্মী লামিয়া তিথি অপেক্ষা করছেন আমাদের জন্য। তিথি, চলমান পরিস্থিতি মোকাবেলায় কি কি বিষয়ে আজকের বৈঠকে উঠে আসতে পারে সে বিষয়ে কোনো ধারণা পেলেন কিনা একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। বৃষ্টি, বৈঠক কিন্তু যেই জ্বালানি তেল নিয়ে যে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে সেটি নিয়ে কিন্তু বৈঠক বেলা সকাল 10টা থেকে শুরু হয়েছে। সকাল 10টা থেকে যদি বলি যে এখন কিন্তু 1 ঘন্টা পার হয়েছে, অতিক্রম হয়েছে। জানেন যে সকাল থেকেই কিন্তু মন্ত্রীরা এসেছেন, সকল মন্ত্রীর উপস্থিতিতেই কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিন্তু এই যে বৈঠক সেটি কিন্তু চলছে। যদি একটু জানাতে চাই যে সরকারের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছিল যে জ্বালানি তেলের যে সংকট সেটি কিন্তু নেই, কিন্তু রাজধানী কিংবা সারা পুরো দেশের চিত্রটাই কিন্তু ভিন্ন। যদি বলা যায় যে এই যে যুদ্ধের প্রভাব, সেই যুদ্ধের প্রভাব কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশেই কিন্তু কিছু না কিছু ভাবে প্রভাব পড়েছে। যেমন বাংলাদেশের কথাটাই যদি আমি বলি যে ফিলিং স্টেশনের যে কর্তৃপক্ষরা রয়েছে তারা কিন্তু নিজেদের মতো করে রেশনিং দিচ্ছেন, আবার কেউ কেউ বলছেন, পাম্প মালিকরা কিন্তু বলছেন যে তারা কিন্তু পাম্পে গিয়ে তারা কিন্তু যেই ডিপো রয়েছে সেই ডিপো থেকেও কিন্তু তারা কম পরিমাণে তেল পাচ্ছেন। বলতে গেলে কিন্তু চারিদিক দিয়েই কিন্তু এই তেলের যে সংকটটা সেটা কিন্তু এখন ভয়াবহ রূপ নিয়েছে। এছাড়াও কিন্তু জানেন যে এর আগে সংকট সামাল দিতে কিন্তু সরকার কিছু পদক্ষেপ নিয়েছিল। সেটা কিন্তু যেমন স্পট মার্কেট থেকে কিন্তু 4 কার্গো এলএনজি কেনার নির্দেশনা দিয়েছিলেন। বেসরকারি খাতে কিন্তু জ্বালানি আমদানির জন্য বৈদেশিক মুদ্রা মজুদ রাখার কথাও কিন্তু বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছিল। এছাড়াও কিন্তু যদি বলি যে বিশেষ করে জ্বালানি তেল ও আন্তর্জাতিক বাজার অস্থিতিশীল হওয়ার কারণে কিন্তু যেই নিত্যপণ্যের দাম এবং জ্বালানি তেলের দাম এটি কিন্তু বাড়তে পারে। একই সাথে কিন্তু জানেন যে গতকাল কিন্তু যেই জেট ফুয়েল রয়েছে 80% কিন্তু দাম বৃদ্ধি করা হয়েছে। তো এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে যে দাম বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের দিক নির্দেশনা আসতে পারে কিছুক্ষণের মধ্যেই। এই বৈঠকটি শেষ হলে নিশ্চয়ই আমরা পরিষ্কারভাবে জানতে পারবো কি সিদ্ধান্ত হলো। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। 4,000 কোটি টাকার বিআরটি প্রকল্প এখন মাদক সেবক আর ছিনতাইকারীদের আস্তানা। অর্থনির্মিত অবকাঠামোগুলো ব্যবহার হচ্ছে তাদের আশ্রয়স্থল হিসেবে। অন্ধকার স্টেশনগুলোর সামনে দিয়ে দিনের বেলায়ও চলতে ভয় পান পথচারীরা। পুলিশের টহল নেই, প্রকল্প সংশ্লিষ্ট কেউ নেই দেখার জন্য। এই দুর্দশা থেকে কবে মুক্তি পাবে নগরবাসী? সহকর্মী তানফির সিদ্দিক টিপুর 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব দেখবেন। ছবি তুলেছেন আরেক সহকর্মী লুৎফর রহমান। কিছু টুকাই পুলাই পান আইসা গাম খায় আর এইগুলা সব খুইলা নিয়ে যায় নিজের মন মতো। কেউ কিছু দেখার মতো কেউ নাই। বিআরটি প্রকল্পের অধীনে এই স্টেশনের কাজ শুরু হয়ে আর শেষ হয়নি। এখন টোকাই, মাদকসেবী আর ছিনতাইকারীদের দখলে। যা পাশপাতি আছে যা সব খুলে নিয়ে গেছে। তো এটা তো অনার্থক একটা আমাদের মনে হয় সম্পদ নষ্ট হইতেছে। এই দিক দিয়ে উঠতে পারে ওরা। একদিন দৌড়াইছি আমরা, দৌড়ে এই দিক দিয়ে নিচে নেমে গেছে, আবার এই দিক দিয়ে উঠছে। কিছু মানে এটা রাত্র হইলে বেশি আসে। স্টেশনের 2 পাশের সরু রাস্তায় গাড়ি চলাচল করতে হয় একেবারে কোল ঘেঁষে। 5-6 জন করে একটা গ্রুপ উৎপাইতে বসে থাকে ছিনতাই করার জন্য। স্টেশনে দাঁড়িয়েই হাত বাড়িয়ে চলে ছিনতাই। এই যে রাস্তার পাশেই তো ট্রাক যায়, বাস যায়, বাস যায়। ওরা এইখান থেকে
জাম বাজলে এইখান থেকে ড্রাইভারকে সব কিছু ঠ্যাক দিয়ে নিয়ে আনে। স্টেশনের ভেতর ছোট ছোট ঘর আর শৌচাগারের জায়গার সবই ব্যবহার হয় অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে। এইটারে ব্যবহার করে বেশি নীরব জায়গা পায়া, ওই যে দেখা যাইতেছে গাম, সব গাম এইগুলা। মধ্যরাত কি ভর দুপুর, এখানে কখন বিপদ আসবে কেউ জানে না। বিআরটি প্রকল্পের অধীনে নির্মিত রাস্তাটি পথচারীদের জন্য এখন মূর্তিমান আতঙ্ক। মাদক সেবন, ছিনতাই, রাহাজানি কি না চলে এখানে। চলন্ত গাড়ির মধ্যে বসেও নিস্তার নেই। ছিনতাইকারীরা মুহূর্তেই জানালা ভেঙে বা দরজা খুলে মোবাইল, ব্যাগ ছিনিয়ে নেয়। নির্জন জায়গায় গাড়ি থেকে নামলেই অস্ত্রের মুখে পড়তে হয়। বাধা দিলে প্রাণহানির ঘটনাও ঘটে। দিনরাত কখনোই থাকে না পুলিশ। আমার বলতেছে গাড়ি তোর নামা জায়গা, গাড়ি ওরা নিয়ে যাইব, ছিনতাই গাড়ি নিয়ে আমরা ভারমাইটা গাড়ি থেকে ফালাই দিয়া আরেকজন লোক বাড়িতে বাদে ওরা ধর্মাচ্ছে। সন্ধ্যার পরে এই জায়গাটা একদম খুব বাজে অবস্থা, ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। তো আমরা চাচ্ছি গভর্নমেন্ট যাতে এটাকে ভালোভাবে দেখে। আলোহীন ও ফাঁকা স্টেশনগুলো যেন আতঙ্ক বাড়িয়ে দিয়েছে আরও কয়েক গুণ। নেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি। রাতে ভাসমান মানুষদের দখলে থাকে এসব স্টেশন। কেউ আবার পরিত্যক্ত স্টেশনগুলোকে ব্যবহার করছেন গোডাউন হিসেবে। না, গোডাউন না, এটা এখানে রাখছি অনেকদিন দেখতো স্যার, অনেকদিন কেউ তো স্যার বলছে না, এখন বললে তো আর রাখলাম না। পুলিশ অবশ্য এসব অভিযোগ স্বীকার করছে। এই কর্মকর্তা জানান, সরকার বিআরটি প্রকল্প নিয়ে সিদ্ধান্তে না এলে কম জনবলে নিরাপত্তা দেয়া কষ্টসাধ্য। মাদক ছিনতাইকারীর একটা আবাসস্থল তৈরি হয়েছে। আমরা চেষ্টা করি এই জিনিসগুলি, কারণ এই জায়গাগুলিতে এমন একটা গুপচির মতো অবস্থা হয়েছে যে অনেক নিচের দিকে চলে গেছে, অনেক সিঁড়ি আছে, এগুলি অনেক সময় কভার করা যায় না। এখানে মাদক সেবীরা আসে। একা তো পুলিশ আসলে সত্যিকার অর্থেই আমরা এটা করতে পারবো না। হ্যাঁ, জনগণ যদি আমাদেরকে সহায়তা না করে, রাজনৈতিক নেতৃবৃন্দ যদি আমাদের কাজে এগিয়ে না আসে, একটা পরিবেশ পরিস্থিতি যদি তৈরি করে না দেয়, তাহলে পুলিশিং করাটা সত্যিই কঠিন। এদিকে ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকও স্বীকার করলেন এটি এখন অপরাধীদের দখলে। এ নিয়ে সংশ্লিষ্টদের কয়েক দফা চিঠি দেওয়া হলেও পরিস্থিতি একই। অপরাধ এলাকা হয়ে গেছে এটা। এই ধরনের অভিযোগ আমরাও পেয়েছি, বাট যেহেতু এই বিষয়টা আমাদের না, আমরা আমাদের এন্ডে যেটা করার আমরা প্রজেক্ট অফিসকে জানিয়েছি যে এইটা হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত এই প্রকল্প এবং এর নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান সব পক্ষের। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী ঢাকা মেডিকেল এলাকায় অভিযান চালাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। সহকর্মী হাসান মিসবা এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। মিসবা, অভিযানে কি কি অসঙ্গতি পাওয়া যাচ্ছে, কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, একটু বিস্তারিত করে জানাবেন। দৃষ্টিগত কয়েকদিন ধরেই রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী নিজেও এই অভিযানে থাকছেন। গতকাল সন্ধ্যায় তিনি ঢাকা মেডিকেলের এই এলাকায় অভিযান পরিচালনা করেছেন। আজকে স্বাস্থ্য অধিদপ্তরের একটি টিম এই অভিযান পরিচালনা করছে। শুরুতে আহমদ স্পেশালাইজড নামে একটি হাসপাতালে তারা গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখা যায় যে সেটি অক্সিজেন সিলিন্ডার এবং জেনারেটর রুম একসঙ্গে রাখা হয়েছে, আর সেখানে কোনো জরুরি বিভাগ নেই। তার হাসপাতালের নাম আবার দেওয়া হয়েছে স্পেশালাইজড। তো সেটিকে সতর্ক করা হয়েছে, কিছু কারেকশন দেওয়া হয়েছে। পাশে আরেকটি ডায়াগনস্টিকে তারা এসেছেন এই মুহূর্তে, অ্যাক্টিভ ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক। এখানে এটির ডায়াগনস্টিকের মেয়াদ এবং ব্লাড ব্যাংকের মেয়াদ দুটিরই মেয়াদ শেষ হয়ে গেছে। তারা কোনো ধরনের আবেদন করেনি। পাশাপাশি এখানে চিকিৎসক পাওয়া যায়নি এবং আরও বেশ কিছু অনিয়মের কারণে মূলত এই ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এটি যে ধরনের সংশোধনী দেওয়া হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি প্রতিপালন না করা পর্যন্ত, সেই সংশোধনগুলো না করা পর্যন্ত এই ব্লাড ব্যাংকটি বন্ধ থাকবে। এই ব্লাড ব্যাংকগুলোর পাশাপাশি এখানে আরও অনেকগুলো প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলো মূলত ঢাকা মেডিকেল থেকে রোগী ভাগিয়ে এনে এবং ঢাকা মেডিকেল নির্ভর, ঢাকা মেডিকেলে যারা সেবার জন্য আসেন সেই রোগীগুলোকে নিয়ে এসে মূলত এখানে তারা নানা ধরনের, বলা চলে যে এক ধরনের ফাঁদে ফেলে আসলে এখানে তারা সেবা বিক্রি করে থাকেন। আর এখানে এটি হচ্ছে এই প্রতিষ্ঠানে একটি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার।
এই ডায়াগনস্টিক সেন্টারে আমরা একজন মেডিকেল টেকনোলজিস্ট পেয়েছি, টেকনিশিয়ান আছে। এখানেও নানা ধরনের অনিয়ম পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সেই টিম, যার কারণে আসলে এই সেন্টারটি এই মুহূর্তে বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা মেডিকেলের আশপাশে এরকম অসংখ্য প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নেই বা যেগুলো নানা ধরনের অনিয়মের মধ্য দিয়ে চলছে। গতকাল স্বাস্থ্যমন্ত্রী এখানে অভিযান পরিচালনা করবার পরও আজকে অর্থাৎ পরের দিন কিন্তু এই প্রতিষ্ঠান সংশোধন হয়নি, যার ফলে এটি বন্ধ করে দেওয়া হলো। দৃষ্টি বিস্তারিত করে জানাচ্ছিলেন মেজবাকে ধন্যবাদ জানাচ্ছি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:30টায় সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগের নিজ দপ্তরে এই ডাক টিকিট উন্মোচন করেন তিনি। এ সময় বাংলাদেশ ডাক বিভাগের 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট, 10 টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সম্মেলনে বক্তব্য রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের 45টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে এই সম্মেলনটি হয়। বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করেন ডাক্তার জুবাইদা রহমান। দুদিনের এই সম্মেলনে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করছেন তিনি। মঙ্গলবার ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে ছিল ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সম্মেলনের ওয়ার্কিং সেশন। আয়োজক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা এবং প্রযুক্তির সুযোগ সম্প্রসারণে সহযোগিতা করাই ছিল প্রতিপাদ্য। মেলানিয়ার আমন্ত্রণে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বক্তব্যে শিক্ষা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন তিনি। এজন্য বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানান। We believe that responsible use of artificial intelligence can transform education, especially in countries like Bangladesh, where access to trained teachers and resources remain uneven. স্বাস্থ্যসেবা শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ সরকার কাজ করছে, এমনটাও জানান ডাক্তার জুবাইদা রহমান। As a medical doctor, I'm deeply committed to ensuring accessible, quality health care for every child, focusing not only on treatment but on prevention from the earliest stages of life. বক্তব্যের শেষে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জানান শুধু জাতির নয় বরং শিশুদের শক্তিশালী ভবিষ্যৎ গঠনেও কাজ করছে বাংলাদেশ। In closing, I express my heartfelt gratitude to the Madam First Lady of the United States. দুদিনের সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের 45টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সহধর্মিণীরা। বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত হবে গোলটেবিল বৈঠক, যেখানে শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনের অঙ্গীকার নিয়ে আলোচনা করবেন জোট সদস্যরা। অনিক রহমান, যমুনা নিউজ। মোহাম্মদপুরের সাদেক খান আড়তে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। রাতের আগুনে প্রায় 40টি দোকান পুড়েছে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মধ্যরাতে হঠাৎ করেই আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ছুটে যায়। আগুন নেভাতে স্থানীয়রা কাজ করেন। তারা জানান প্রত্যেকটি দোকানেই ছিল পচনশীল ফল ও সবজি। আগুনের প্রায় সবকিছুই পুড়েছে। ব্যবসায়ীদের দাবি প্রায় কয়েকশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভোর 4:45টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত। প্রায় 40টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। নিস্তব্ধ এক রাত, যে রাতে ঘুমন্ত বাঙালির উপর নেমে আসে বিভীষিকা। পাকিস্তানি পেশাদার বাহিনীর আক্রমণে প্রাণ হারায় ঢাকা শহরের হাজার হাজার মানুষ। নির্মম 25 মার্চের রাতেই সূত্রপাত হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের। সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি। আজ সে ঐতিহাসিক দিন। মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্নের শহীদদের বিনম্র চিত্তে স্মরণ করছে বাংলাদেশের মানুষ। বিস্তারিত সহকর্মী তাজনুল ইসলামের প্রতিবেদনে। 25 মার্চ 1971, দুঃস্বপ্নের মতো এক রাত। নিরস্ত্র মানুষের উপর সেদিন নেমে এসেছিল আগুন আর গুলির ঝড়। ঢাকা শহর জুড়ে শুরু হয় পাকিস্তানি বাহিনীর বর্বরতা। তাদের মূল লক্ষ্য ছিল স্বাধীন ভূখণ্ড, তার মানুষ আর মানুষের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন ধ্বংস করে দেয়া।
ভয়াল সেই রাতে হঠাৎ করে বদলে যায় সবকিছু। অন্ধকারে ঢেকে যায় শহর, চারদিকে গুলির শব্দ, আগুনের লেলিহান শিখা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে ওঠে হামলার প্রধান লক্ষ্য। ছাত্র, শিক্ষক, নিরস্ত্র মানুষ কেউই রক্ষা পায়নি সেই নির্মমতা থেকে। লাশের স্তূপ বলতে যা বোঝায় সেরকমই। তাহলে গোটা 25 লাশ আছে, সেখানে আমাদের বন্ধুর হেলালুর রহমান চিশতির লাশও ছিল। ওখান দিয়ে একটা রাস্তা ছিল তখন ব্রিটিশ কাউন্সিলে যাওয়া, ব্রিটিশ কাউন্সিল মাছ দিয়ে সলিমুল্লাহ হলে যাওয়া। ব্রিটিশ কাউন্সিলে 8 জন পুলিশ ছিল, 8 জন পুলিশকে হত্যা করেছে। ওদের কিন্তু কবর ব্রিটিশ কাউন্সিলের ভিতরে আছে। সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু, বদলেছে শহর, প্রজন্ম, জীবনের গতি, কিন্তু সেই স্মৃতির গভীরতা কি হারিয়ে গেছে? মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা অসামান্য গ্রন্থ 266 দিনের স্বাধীনতা, নিজের লেখা বইটি এখনও উল্টে পাল্টে স্মৃতি হাতড়ান বীর মুক্তিযোদ্ধা নুরুল কাদির। বয়সের ভারে খানিক ঝাপসা হয়েছে স্মৃতির ভাণ্ডার, মানুষপটে তবুও জলজ্বলে 25 মার্চের কাল রাত। আমি সমস্ত ঢাকা টাউনের বিভিন্ন ইউনিয়নে যে এই ব্যারিকেড সৃষ্টি করার জন্যে সবাইকে অনুরোধ করার পরে রাজাবাগে পুলিশ লাইনের কাছে এসেছি, তখন আর কি পাকিস্তান আর্মিরা ফায়ারিং শুরু করলো। স্বাধীনতার এত বছর পরে এসেও মহান মুক্তিযুদ্ধের গল্প লেখা হচ্ছে, বলা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে, কিন্তু সেই গল্প কতখানি পৌঁছচ্ছে নতুন প্রজন্মের কাছে? এখানে আমরা আসলে ওই যে আমাদের সেই স্বাধীনতা যুদ্ধের কথাটা মনে হয়, সেই সময়কার স্মৃতিগুলো মনে হয়। আর তখন মানুষ কত মানে সংগ্রামীভাবে মানে মরবো বাঁচবো সেই ভাবনা করেনি, যুদ্ধে নামাইছে আমরা দেশটা স্বাধীন করব। আসলে একটা মনটা আবেগীয় হয়ে যায়। সেই ক্ষেত্রে ওরা তো অবশ্যই বাসায় সবসময় মুক্তিযুদ্ধের কথা বলি, যারা স্টাডিও করে। ছাত্র সমাজ ছিল অগ্রগামী, তারা সচেতন এবং দেশের সব কিছু তারা বুঝতো, এই জন্যই তারাই সংগঠিত করেছে পুরো আমাদের দেশের কৃষককে, শ্রমিককে, জনতাকে। 25 মার্চের কালরাত আমাদের শেখায় অন্যায়, দমন আর নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াতে। সময় চলে যায়, প্রজন্ম বদলায়, কিন্তু দায় থেকে যায় ইতিহাসের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান যুদ্ধবিরতি আলোচনার দাবির মাঝে ইরানে অব্যাহত যৌথ বাহিনীর হামলা। মঙ্গলবার শুধু রাজধানী তেহরানেই 12 জনের প্রাণহানি ঘটল। এছাড়া অন্যান্য শহরে চালানো হামলায় হতাহতের সংখ্যা অর্ধশতাধিক ছাড়িয়েছে। লেবাননে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। 24 ঘন্টায় 33 জনের প্রাণ গেছে। জবাবে হিজবুল্লাহর রকেট হামলায় এক ইসরায়েলির মৃত্যু হয়। এর আগে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার মিসাইলের আঘাতে বেশ কয়েকজন আহত হন। উত্তরাঞ্চলেও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়। এছাড়া আরব আমিরাতে ইরানের হামলায় মরক্কোর এক নাগরিক নিহত হয়েছেন। ড্রোন হামলায় কুয়েত বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরান যুদ্ধের জেরে বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতীয় পর্যায়ে জরুরি জ্বালানি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন। মঙ্গলবার এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। নির্বাহী আদেশে জানান, জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা নিশ্চিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জরুরি অবস্থা জারির কারণে অর্থনীতি রক্ষায় জ্বালানি সংক্রান্ত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে পারবে সরকার। বলা হচ্ছে, বিশ্বে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ায় যেসব দেশ সবচেয়ে ঝুঁকিতে তার মধ্যে একটি ফিলিপাইন। অপরিশোধিত তেলের প্রায় পুরোটাই মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে ম্যানিলা। এক বছরের বেশি সময় আটকে রাখার পর এক মার্কিনীকে মুক্তি দিল তালেবান সরকার। মঙ্গলবার ডেনিস কোয়েল নামের ওই ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়। বিবৃতিতে তালেবান সরকার জানায়, এক চিঠিতে মুসলিমদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে সন্তানের মুক্তির আবেদন জানান ডেনিসের মা। তার আবেদনের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের শুরুতে মার্কিন নাগরিকদের অন্যায়ভাবে আটকের অভিযোগ তুলে আফগানিস্তানের নিন্দা জানায় ওয়াশিংটন। এমনকি মার্কিন পাসপোর্টধারীদের জন্য আফগানিস্তান ভ্রমণে নিষেধাজ্ঞা জারির হুমকিও দেয় ট্রাম্প প্রশাসন। আর এই ছিল আমার কাছে